নমস্কার, টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। এই সিলেবাসের বাইরের পডকাস্টে আজকে যিনি আমাদের সম্মানীয় অতিথি, তাকে আপনারা হয়তো সকলেই চেনেন। তিনি আর কেউ নন, রানী রাসমণির বংশধর এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের যিনি সম্পাদক, তিনি কুশল চৌধুরী। আমি কুশলবাবুকে আগে স্বাগত জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। নমস্কার। আর কুশলবাবুর সঙ্গে কুশল বিনিময় পর্বটা সেরে আমরা আজকে কুশলবাবুর সঙ্গে আলোচনা করব। উনি কতগুলো বিষয়ে কতগুলো কৌতূহল আমার আছে, সাধারণ অনেক দিন ধরেই আমি ভাবছি কুশলবাবুকে কখন জিজ্ঞেস করব। তো আজকে সুযোগ পেয়েছি, আজ জিজ্ঞেস করব। তাছাড়াও আমরা কুশলবাবুর কাছে অনেক জানা অজানা তথ্য, অবিশ্বাস্য ঘটনা, এগুলো আমরা শুনব। তো আমি প্রথমেই কুশলবাবুকে একটা প্রশ্ন করছি। কুশলবাবু, আমি জেনেছি আপনি সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েট করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তো সাংবাদিকতা ছেড়ে দিয়ে আপনি এরকম আধ্যাত্মিক পরিবেশে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি গ্রহণ করলেন কেন এবং কিভাবে? কোত্থেকে আপনি এই ইন্সপিরেশনটা পেলেন? আপনার এই প্রশ্নটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, একথা ঠিক যে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা নিয়ে সসম্মানে উত্তীর্ণ হয়েছি এবং যে সময় আমি সাংবাদিকতার পার্ট নিই, সেই সময়ই আমি তদানীন্তন বেশ কিছু পত্র-পত্রিকায় সাংবাদিকতা করেছি, ফ্রিল্যান্সিং করেছি। বেশ কিছু অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। সেই সূত্রে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় হবার সুযোগও আমার হয়েছে। এই সাংবাদিকতা করতে, করতেই যে আমি দক্ষিণেশ্বর মন্দিরের দায়িত্বে এসেছি তা কিন্তু নয়। দক্ষিণেশ্বর মন্দিরের দায়িত্বপ্রাপ্ত হওয়াটা আমার কাছে একটি পারিবারিক দায়িত্বরূপে প্রতিগণিত হয়। আপনি যথার্থই বলেছেন, দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাত্রী লোকমাতা রানী রাসমণি, আমরা তার উত্তরসূরি। সেই সূত্রে এই পারিবারিক দায়িত্ব আমাকে নিতে হয়েছে। আর যে সময় এই পারিবারিক দায়িত্ব আমি গ্রহণ করি সেটা ছিল ১৯৮৬ সাল। তখন আমি নেহাতি ছাত্র অবস্থায় পড়াশোনা করছি। তো সেই সময় থেকেই আমি এই দেবালয়ের প্রশাসনিক দায়িত্বে আসি। কিন্তু আপনার এত লেখনী এত ভালো, এত ভালো আপনি লেখেন, এত সুন্দর আপনার বিভিন্ন প্রবন্ধ আমি যতদূর সম্ভব পড়েছি। সেটা কি আপনার এখনো বলবৎ আছে? দেখুন, একটা প্রবাদ আছে, অক্ষর মানুষের আত্মাকে তার পথসন্ধান করে দেয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সাংবাদিকতা যখন শিখেছি, যখন করেছি বা যাদের কাছে হাতে কলমে সাংবাদিকতা শেখার সুযোগ ঘটেছে, তাদের কাছ থেকেই আমরা জেনেছি বা আমরা অনুপ্রাণিত হয়েছি। সাংবাদিকতা এমন একটি পেশা যেটা শুধু সামাজিক দায়িত্বই বহন করার উত্তরাধিকার প্রাপ্ত হয় না। সাংবাদিকতা সমাজের আয়নারূপে কাজ করে। মানুষের জন্য কাজ করব, দেশের কাজ করব, এই মানসিকতা নিয়েই সাংবাদিকতা আমরা শিখেছি। তো যে কাজ যখন করার কথা হয়, আমরা দেখি মানুষ ভাবে এক, আর ঘটনা প্রবাহ মানুষকে নিয়ে যায় আরেক পথে। প্রসঙ্গত বলি, যখন দেশ ডাকে, যখন মা ডাকেন, তখন পেছন ফিরে তাকানোর আর কোনো সুযোগ ঘটে না। সাংবাদিকতা করতে, করতেই আমার কাছে সেরকম ডাক এসছিল। মায়ের কাজ করার ডাক। প্রসঙ্গত আরো জানাই, এই সাংবাদিকতা করতে, করতে আমি আইন বিভাগে পড়ার জন্যও ডাক পেয়েছিলাম বিদেশ আচ্ছা, থেকে। আচ্ছা। সেখানেও অনুকূল পরিবেশ ছিল। হয়তো বিদেশে গিয়ে আইনের স্নাতক হয়ে ফিরতে পারতাম। সেরম ঠিকও করেছিলাম, কিন্তু ওই যে বললাম, যখন দেশ ডাকে আর যখন মা ডাকে, সমাজ যখন আহ্বান করে, তখন পেছন ফিরে তাকানোর আর সময় হয় না। কিন্তু তখন এই নিজেকে সেই রাস্তায় নিয়ে যেতে মানুষ বাধ্য হয়। এই যে দায়িত্ব আপনি নিচ্ছেন, দক্ষিণেশ্বরের মন্দিরের এত নিখুঁতভাবে পালন করছেন। কিন্তু আমি শুনেছি আপনি দুখানা মাসিক পত্রিকা সম্পাদনা করছেন। একটা হচ্ছে মাতৃশক্তি, একটা হচ্ছে যে জাগ্রত বিবেক। তো আপনি দুটো পত্রিকা সম্পাদনা করছেন, যেটা আপনার সাংবাদিকতার যে শিক্ষা, সেটা আপনি কাজে লাগাচ্ছেন ঠিকই। কিন্তু আপনার এদিকে আপনি কি মন্দিরের কাজে একটু অবহেলা করছেন না? মন্দির পরিচালনার কাজে?
ঠিক একেবারেই উল্টো। অর্থাৎ আমি যে দেবালয়ের কাজ করছি, আর দেবালয়ের কাজ করতে গিয়ে আমার কাছে এই দেবালয় সম্পর্কে যে সমস্ত তথ্যাদি আসছে, তাতে আমি শুধু নিজেই সমৃদ্ধ হচ্ছি তা নয়। আমার সম্পাদনায় যে পত্রিকা দুটি বের হচ্ছে আজ পায়ে ২৫ বছর অতিক্রান্ত করেছি। মাতৃশক্তি পত্রিকা। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যদি মাতৃশক্তি পত্রিকা কখনো পাঠ করে থাকেন, এই পত্রিকায় আমি সব পত্রিকা পত্রিকার আমি মতন লিখেছি সব ওই পত্রিকার পত্রিকায়। মতন গল্প, কবিতা এগুলো থাকেই। কিন্তু মূলত আমরা যেটা এই পত্রিকার অন্যতম নীতি নির্ধারক হিসেবে পরিগণিত করি, সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ের ওপর অধ্যয়নমূলক লেখা। ইতিহাস, নৃতত্ত্ব, ভূগোল, বিজ্ঞান, অ্যানথ্রোপোলজি এবং রত্নগর্ভা বাংলার ১৯ শতকের বিভিন্ন ব্যক্তিত্বের যে সংমিশ্রণ ঘটেছিল, তৎকালীন ১৯ শতকের নবজাগরণে তারা যে ভূমিকা পালন করেছিলেন। এ যুগের বাঙালি অনেকটাই বিস্মৃত হয়ে গেছে। কারণ বাঙালি একটা আত্মবিস্মৃত জাতি। তাদেরকে সামনে তুলে ধরা এবং এই প্রজন্মের সঙ্গে পরিচয় ঘটানোর উদ্দেশ্যেই আমার এই পত্রিকা তৈরি করা। আর সেখানে দক্ষিণেশ্বর মন্দির, আপনি হয়তো জেনে থাকবেন যে দক্ষিণেশ্বর মন্দির লোকমাতা রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন। আপনাকে একটু ফিরিয়ে নিয়ে যাই টাইম জোনে। ১৮৪৭ খ্রিস্টাব্দে উনি ওই জমি কেনেন। এক ম্যাকিন্টোশ বার্ন বলে এক আইনজীবীর কাছ থেকে, তৎকালীন সুপ্রিম কোর্টের। ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩১শে মে পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় জগদীশ্বরী ভবতারিণীকে অন্নভোগ প্রদান করার মধ্যে দিয়ে স্নানযাত্রার দিনে দেবালয়ের প্রতিষ্ঠা হয়। তারপর শুরু হয় এই দেবালয়ের যাত্রা। যে দক্ষিণেশ্বর মন্দির শুধুমাত্র নিছক একটি মন্দির বা দেবালয় নয়। দক্ষিণেশ্বর মন্দির ভারতবর্ষের ৪,০০০ বছরের আধ্যাত্মিকতার ইতিহাসের সংমিশ্রণকে এক চূড়ান্ত পর্যায়ে উপনীত করতে পেরেছিল। বাহ! আরেকদিকে দক্ষিণেশ্বর মন্দির ১৯ শতকের নবজাগরণে এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে যুগের এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না, অরবিন্দ থেকে মাস্টারদা, সূর্য সেন, বালগঙ্গাধর তিলক, বিনয় বাদল দীনেশ, বাঘাযতীন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মেঘনাদ সাহা থেকে জগদীশ বোস, কেশব সেন থেকে বিজয়কৃষ্ণ গোস্বামী, রত্নগর্ভা বাংলার এমন কোনো ব্যক্তিত্ব সে যুগে ছিলেন না। রবীন্দ্রনাথ থেকে বিদ্যাসাগর মহাশয়, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দেবালয়ের সঙ্গে সংযুক্ত হননি হুম। এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারা ফিরে গেছেন নিজের নিজের দিশায়। যখন নাকি ১৩০০ বছরের বিদেশি শাসনে ভারত আত্মা মুক্তির জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছিল, ঠিক তার সন্ধিক্ষণে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হয়। তাপসবাবু, আমরা যদি একটু ভিন্নভাবে তাকিয়ে দেখি, ভাবার চেষ্টা করি, সেই সময়টা হয়তো ভাবার এই অবকাশ ছিল না। কিন্তু আজ ১৭০-৮০ বছর পরে দাঁড়িয়ে যদি অতীতকে বিশ্লেষণ করি, ইতিহাস অবশ্যই একটি বিশ্লেষিত বিষয়বস্তু। ইতিহাস আমাদের অতীতকে চেনায়, বর্তমানে দাঁড়িয়ে যাতে ভবিষ্যতে আমরা পথ চলতে পারি। দ ভারতবর্ষ তো মন্দিরময় দেশ। অখণ্ড ভারতবর্ষ আজকের বর্তমানের আফগানিস্তান থেকে শুরু করে সুমাত্রা, বর্নিও, বালি পর্যন্ত বিস্তৃত ছিল অখণ্ড ভারতবর্ষ, হুম। মধ্যযুগের ভারতবর্ষ। এই ভারতবর্ষে তো হাজার, হাজার মন্দির আছে। সেখানে ১৭০ বছরের দক্ষিণেশ্বর মন্দির তো অত্যন্ত নবীন। ৩,০০০, ৪,০০০, ৫,০০০ বছরের দেবালয় আছে। আচ্ছা, বলতে পারেন যে ভারতবর্ষের এই যে এত হাজার, হাজার মন্দির আছে,
তার মধ্যে আরেকটা নতুন মন্দির প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়েছিল কেন? আরেকটি নতুন দেবালয়ের উদ্ঘাটনের প্রয়োজনীয়তা পড়েছিল কেন? আজকে দাঁড়িয়ে আমরা ভাবতে চেষ্টা করছি। আর এটা প্রতীয়মান সত্য যেটা উঠে আসছে যে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার অনতিবিলম্ব পূর্বেই কলকাতায় ইংরাজি শিক্ষার প্রবর্তন ঘটে। কলকাতা বিশ্ববিদ্যালয়। হুম, কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী। ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে। ওয়ারেন হেস্টিংস এসছেন, হুম, লর্ড কর্নওয়ালিস এসছেন। এই লর্ড কর্নওয়ালিসের সময় আমাদের ভূমিরাজের সহায় উনি পাস করিয়েছিলেন। ওই সময় রানী রাসমণির জন্ম হয়। তখন বাংলা ভারতবর্ষ ছিল ধনধান্যে ভরা একটি দেশ। ইংরেজ শোষণের মর্মান্তিক দৃশ্য আমরা ৭৬-এর মন্বন্তরে দেখেছি। ইংরেজ শোষণ ভারতবর্ষের সমস্ত মনীষা আর অর্থনৈতিক পরিকাঠামোকে শুধু হরণই করেনি, বিধ্বস্ত করে দিয়েছিল। পরবর্তীকালে যার উল্লেখ আমরা আনন্দমঠেও পাই। হুম, রানী রাসমণির জন্ম কিন্তু তখন। রানী রাসমণি যখন জন্মেছেন, তখন রামমোহন রায় বিগত হয়েছেন। রানী রাসমণির আবির্ভাব এবং তার জীবনযাত্রাকে আমরা যদি বিশ্লেষণ করি, একদিকে দেখতে পাই যে তার মধ্যে আধ্যাত্মিক চেতনার প্রকাশ অত্যন্ত শৈশব থেকে হয়েছিল। পরবর্তীকালে তিনি যখন বিবাহ করে কলকাতায় আসেন, কলকাতা তখন সারা ভারতবর্ষের বাণিজ্যিক, সামরিক এবং অর্থনৈতিক, প্রশাসনিকভাবে বিচ্ছুরিত হচ্ছে। ইংরাজি শিক্ষায় শিক্ষিত একদল বাঙালি যারা এই ইংরেজদের সঙ্গে ব্যবসায় সম্পর্ক যুক্ত হচ্ছে। একটা নতুন সম্প্রদায়, বেনিয়ান সম্প্রদায়ের উদ্ভাবন হয়েছে। ব্যবসায়ী যারা সব। ব্যবসায়ী। এরা কিন্তু ঠিক জমিদার ছিলেন না। এরা মূলত ব্যবসায়ী ছিলেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব, মতিলাল শীল এই ধরনের মানুষরা। এরা ধনীও ছিলেন, প্রচণ্ড ধনী ছিলেন। ইংরেজদের সঙ্গে ব্যবসা করে, ট্রেড করে এরা আস্তে, আস্তে প্রচুর অর্থ উপার্জন করলেন। একটা বুর্জোয়া শ্রেণীর জন্ম হয়। সেই আবহে রানী রাসমণির আগমন। তার স্বামী রাজচন্দ্রবাবুও সে যুগের একটি অত্যন্ত অবস্থাপন্ন জমিদার রূপে গণ্য হন। সে যুগে তার প্রাসাদে ভারতের বড়লাটরাও আসতেন। তার প্রাসাদ মানে জানবাজারের জামবাজার বাসভবনে। যেখানে বাস আপনারও জন্ম হয়েছিল। আমারও জন্ম হয়েছিল। হুম, তো রানী রাসমণি একদিকে তার আধ্যাত্মিক চেতনার যে প্রকাশ ঘটিয়েছেন, সেই সঙ্গে, সঙ্গে রানী রাসমণির স্বদেশ চেতনা, অসম্ভব বুদ্ধিমত্তা হুম, আর ব্যক্তিত্বর দাহে শুধু সে যুগের কিছু বিখ্যাত মানুষ আবর্তিত হননি, পুরো কলোনিয়াল ব্রিটিশ শাসন শক্তিও পরাস্ত হয়েছিল। একদিকে রানী রাসমণির সমাজ সংস্কার, মানুষের জন্য তার ভালোবাসা, আর একদিকে ধর্মের প্রতি তীব্র আকর্ষণ। এই ত্রিশক্তি মিলিয়ে একটি ত্রিবেণী সঙ্গম তৈরি করেছিল। যার ফলস্বরূপ ছিল এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি এক জায়গায় লিখছেন দ্য ডিড অফ এন্ডাওমেন্টে, যাকে আমরা বাংলায় অর্পণনামা বলি, যে আমার স্বামীর শেষ ইচ্ছা ছিল এমন একটি দেবালয় তৈরি করে যাওয়ার, যেখানে সমস্ত মানুষ আসতে পারবে, তাদের নিজের নিজের পথে ও মতে তারা ঈশ্বর চিন্তা করতে পারবে। হঠাৎ আমার স্বামীর আকস্মিক প্রয়াণে সেটা সম্ভব হয়নি। আমি আমার স্বামীর শেষ ইচ্ছা পূরণ করার জন্য এই দেবালয় প্রতিষ্ঠা করছি। এইটা ছিল তার শুরু। পরবর্তীকালে আমরা দেখি রানী রাসমণি যখন দেবালয় তৈরি করছেন, প্রচণ্ড প্রতিবন্ধকতার মধ্যে একজন নারী দেবালয় তৈরি করবেন, জাত গেল, সমাজ গেল। তখনকার পুরুষ শাসিত সমাজ। হুম, তারা কখনোই চায়নি একজন নারীর যে একটা দেবালয় তৈরি করছেন, এটা মেনে নেওয়া।
আজকে যে উওমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি, এই উওমেন এম্পাওয়ারমেন্টের সবথেকে বড় নীরব যোদ্ধা ছিলেন রানী রাসমণি নিজে স্বয়ং। একদিকে সারা অবিভক্ত বাংলা জুড়ে তার সমাজ সংস্কার, কলকাতা থেকে তিনি ময়মনসিংহ, যশোর, খুলনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, অবিভক্ত ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, বিস্তীর্ণ জায়গায় জনহিতকর কাজ করেছেন। নীলকর সাহেবদের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ সংগ্রাম করেছেন। আরেকদিকে সাধারণ মানুষের জন্য করেছেন। আপনার শুনলে ভালো লাগবে যে আজকের দিনে ভারতবর্ষে জেলেদের মাছ ধরতে কোনো অর্থ দিতে হয় না। আর এটার প্রবর্তন রানী রাসমণি করেছিলেন। একটা সময় ব্রিটিশ শক্তি নদীতে জলকর বসিয়েছিল। তো প্রচুর মানুষ এসছিলেন রানীর কাছে যে এটা আমাদের জীবিকা, আমাদের যদি কর দিতে হয় এটা মকুব করতে হবে। তা আমরা খাবো কি? রানী তখন ব্রিটিশ শক্তির কাছে এই আবেদন করেছিলেন এটা তুলে নেবার জন্য। রাজশক্তি মানেননি। তখন ধূসুরি থেকে মেটিয়াপুরুষ পর্যন্ত উনি লিজ দেন। অসাধারণ বুদ্ধিমত্তা। She was so diplomat on those days. উনি জানতেন সরাসরি ব্রিটিশ শক্তির সঙ্গে লড়াই করার পরিবর্তে ওদেরই প্রণয়ন করা আইনের সাহায্যে ওদেরকেই পরাস্ত করতে হবে। অর্থাৎ প্রথমে উনি পুরো গঙ্গাটাকে লিজ দিলেন। নিয়ে উনি লোহার চেন দিয়ে এপার থেকে ওপার বন্ধ করে দিলেন। তখন জলপথ ছিল একমাত্র পথ। হুম। ফলে কলকাতা অভিমুখী মাদ্রাজ রেসিডেন্সি বা রেঙ্গুন থেকে কোনো জাহাজ কলকাতা বন্দরে আসতে পারছে না। ভারত তখন শাসিত হচ্ছে, কলকাতা তো তখন রাজধানী। ফলে ব্রিটিশ শক্তির কাছে আর কোনো রাস্তা ছিল না রানীর কাছে পরাজয় স্বীকার করে নেওয়া ছাড়া। জলকর ব্রিটিশ শক্তি তুলে নেয়, যা আজও ভারতবর্ষের কোনো নদীতে মাছ ধরতে গেলে সাধারণ যে জেলেদের মৎস্যজীবীদের কোনো কর দিতে হয় না। এইভাবে রানী রাসমণির জনহিতকর কাজ অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। যে প্রশ্ন করছিলাম আসছিলাম যে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা রানী রাসমণি এমন একটা সময় করছেন, ইংরেজি শিক্ষার প্রথম আত্মপ্রকাশ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, 1855 খ্রিস্টাব্দ। 1855-56 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা। 1857 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ব্যারাকপুরের প্রথম স্বাধীনতা যুদ্ধ, সিপাহী বিদ্রোহ। আজ আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি 1847 সালে রানী যে জমি কিনেছিলেন মন্দির প্রতিষ্ঠার জন্য, মন্দির প্রতিষ্ঠার পর এক প্রতীয়মান শক্তি সঞ্চয় করতে 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 1947 সালে তার লক্ষ্যপথে পৌঁছিল ভারতবর্ষের স্বাধীনতার চূড়ান্ত রূপ। অর্থাৎ এই যে 100 বছরের যাত্রাপথ, দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তদানীন্তন প্রচলিত হিন্দু ধর্মের যে প্রগতিশীল হারিয়ে যাওয়া ভূমিকাটার পুনরুদ্ধার করার জন্য, আর অন্যদিকে স্বদেশ প্রেম আর জাতীয়তাবোধকে এমন একটা জায়গায় স্তরে স্তরে উন্নীত করতে পারা গিয়েছিল যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি বিনয় বাদল দীনেশকে। আপনি শুনলে খুব আনন্দিত হবেন যে বাঘাযতীন পঞ্চবটিতে বসে বাঘাযতীন এম.এন. রায় আরেকজন বিপ্লবী পরিকল্পনা করছেন ফোর্ট উইলিয়াম দখল করার। যে এম.এন. রায় পরবর্তীকালে বাঘাযতীন মারা যাবার পর তিব্বত দিয়ে চলে গিয়েছিলেন রাশিয়ায় এবং উনি লেনিনের অন্যতম সহযোগী হয়েছিলেন। পরবর্তীকালে লেনিন তাকে দায়িত্ব দিয়েছিলেন উত্তর পূর্ব এশিয়ার অর্থাৎ চীনের প্রথম মাও সেতুংকে সাহায্য করার সামরিক বাহিনীর পরামর্শদাতা ছিলেন মানবেন্দ্রনাথ রায়। এম.এন. রায় যিনি কমিউনিস্ট পার্টির জন্মদাতা, এই দক্ষিণেশ্বর মন্দির থেকেই তার শক্তি সঞ্চয় করেছিলেন। আপনার শুনে আরো ভালো লাগবে।
যে অরবিন্দের কাছে দক্ষিণেশ্বর মন্দিরের মাটি ছিল বিপ্লবের মাটি। মানিকতলা বোমার মামলায় যখন ওনাকে ধরে নিয়ে যায়, টিগার্ট যখন কলকাতার পুলিশ কমিশনার, হোয়াটস দ্যাট? তো অরবিন্দ তো ছোটবেলা থেকে বিলেতে পড়াশোনা করে হুম। মানুষ হয়েছেন। তো উনি ইংরাজিতে উত্তর দিয়েছেন, ওটাকে স্পর্শ করো না, বিস্ফোরণ হবে, যে বিস্ফোরণে তোমার পুরো ব্রিটিশ সাম্রাজ্য কেঁপে উঠবে। দ্যাটস দ্য সোল অফ দক্ষিণেশ্বর টেম্পল। ওটা দক্ষিণেশ্বর মন্দিরের মাটি, ওটা বিপ্লবের মাটি। প্রতি শনিবার সুভাষবাবু আসতেন, মাকে দর্শন করতেন। আর প্রফুল্লবাবু, অর্থাৎ প্রফুল্ল সরকার, আনন্দবাজারের যিনি প্রতিষ্ঠাতা, একসঙ্গে ওনারা যেতেন নৌকা করে বেলুড় মঠে, আবার ফিরে সন্ধ্যা আরতি দেখতেন, বাড়ি আসতেন। সুভাষবাবুর যে মহানিষ্ক্রমণ হয়েছিল তার কিছুদিন আগে সুভাষবাবু তার ২ বোনকে পাঠিয়েছিলেন, ইলা আর বেলা, হুম। মায়ের কাছে। মায়ের চরণের একটি ফুল নিয়ে আসার জন্য। পরবর্তীকালে আমরা দেখি যে আনটু দ্য উইটনেস নামে একটি গ্রন্থে হাবিবুর রহমান, যিনি সুভাষবাবুর সঙ্গে জার্মানি থেকে দক্ষিণ ফ্লাইটে। আফ্রিকা হয়ে তলা দিয়ে এসে জাপানে পৌঁছেছিলেন, তিনি একটি ডায়েরি লিখছেন যে সুভাষবাবুর কাছে কি কি থাকতো: একটি ছোট্ট পকেট গীতা, একটি জপের মালা, আর সাম ডায়েট ফ্লাওয়ার স্টিপস। পরে একটা জিজ্ঞাসার চিহ্ন ছিল। হাবিবুর বুঝতে পারেনি ওটা কি। হুম। ওটা মায়ের চরণের ফুল, যেটা সুভাষবাবু সবসময় রাখতেন। রাখতেন। এবং আজাদ হিন্দ ফৌজ যখন দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্তে লড়তে লড়তে ভারতবর্ষের মণিপুরের দিকে এগিয়ে আসছেন, তখন সিঙ্গাপুর থেকে রেঙ্গুনে যখন হেডকোয়ার্টার আজাদ হিন্দ ফৌজের আসে, সিঙ্গাপুরে তখন নেতাজি মধ্যরাত্রে চলে যেতেন ওখানে রামকৃষ্ণ মিশনে জপ ধ্যান করতে, প্রায় প্রতিদিন। অর্থাৎ সুভাষবাবু অনুপ্রাণিত হয়েছিলেন নেতাজি স্বামী বিবেকানন্দের ছায়ায়। আর স্বামী বিবেকানন্দের নরেন থেকে বিবেকানন্দের যে কনভার্সনস করেছিলেন শ্রীরামকৃষ্ণ, হুম। আর শ্রীরামকৃষ্ণের তপভূমি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির একদিকে যেমনি ভারতবর্ষের স্বদেশ চেতনা এবং জাতীয়তাবাদকে স্বাধীনতার লক্ষ্যে উত্তীর্ণ করার জন্যই তার আবির্ভাব হয়েছিল মহামায়া আদ্যাশক্তির, ঠিক অন্যদিকে দক্ষিণেশ্বর মন্দির এমন একটি বার্তা পৃথিবীর কাছে পাঠিয়েছিল, যে বার্তা আদৃত আজ সারা পৃথিবীর কোণে কোণে, শ্রীরামকৃষ্ণের চিন্তাধারা। আমরা 7টা ক্রুসেড দেখেছি ইতিহাসে ধর্মপ্রচারের জন্য। অজস্র রক্তপাত দেখেছি কোনো একটি বিশেষ ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য। শুধু স্পেন থেকে ভারতবর্ষ, হুম। সারা ইউরোপ। শ্রীরামকৃষ্ণ চলে গেছেন 1886 খ্রিস্টাব্দে। 1986 খ্রিস্টাব্দ থেকে 2025, মাত্র 125 বছর। শ্রীরামকৃষ্ণ দর্শন আদৃত আজ সারা পৃথিবীর কোণে কোণে। বলতে পারেন তার জন্য কবিন্দু রক্ত ঝরাতে হয়েছে। হুম। এটাই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের স্বকীয় পুষ্পায়ন, যে মানুষকে ভালোবাসাই শুধু নয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ এই পৃথিবী শুধু আমাদের মানুষদের জন্য না, সবার জন্য, সমস্ত জীবজগতের জন্য। এত ইতিহাস, স্বাধীনতা সংগ্রামে যে দক্ষিণেশ্বর যে একটা মানে বিশাল ভূমিকা, সেটাকে আমরা জানতে পারলাম অনেক জিনিস বিষয় আর কি। কিন্তু আপনি একটু বলুন, এই দক্ষিণেশ্বরের যে এত লক্ষ লক্ষ মানুষ আসছে প্রতিদিন, দেশ বিদেশ বিভিন্ন রাজ্য থেকে, তাদেরকে থাকার ব্যবস্থা কোথায়? কীভাবে থাকবে তারা এখানে? যদি দুদিন থাকতে হয়, মায়ের মন্দিরে দেবতার মায়ের কাছে দর্শন দেবে, তার জন্য বিশেষ ব্যবস্থা, এগুলো কিছু করা আছে? দেখুন, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কালে কালে দক্ষিণেশ্বর একদিন মহাতীর্থ হবে। হুম। আজকে অগণিত মানুষের ঢল দেবালয়ে আসেন। তাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। আপনি আসছেন মাকে দেখতে, আপনার পানীয় জল, আপনার বিশ্রামের জায়গা, আপনার যানবাহন রাখার সুবন্দোবস্ত, পার্কিংয়ের ব্যবস্থা করা থেকে শুরু করে
এক ঝলকের জন্য হলেও আমরা আপনাকে মাতৃদর্শন করাবার ব্যবস্থা করব এবং অন্যান্য দেবদেবীকে দর্শন করা, শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে শ্রদ্ধা জানানো, পাশেই নহবতে মা থাকতেন, শ্রীমা থাকতেন, সেখানে গিয়ে প্রণাম করার এ সমস্ত বন্দোবস্তই আমরা করতে পেরেছি। থাকার ব্যবস্থা বলছি, যারা দূর থাকার দূরান্ত থেকে ব্যবস্থার আসবে। ক্ষেত্রে দেখুন, আমরা একটি আন্তর্জাতিক মানের অতিথিশালা নির্মাণের কাজ শুরু করে প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি, যেখানে আপনার এই প্রশ্নের উত্তরের সমাপ্ত হয়ে যাবে। আমরা কিছুদিনের মধ্যে এই আন্তর্জাতিক মানের অতিথিশালা, যার নাম দিয়েছি জননী সারদা আন্তর্জাতিক অতিথিশালার, এটার উদ্বোধন করব, যাতে আপনাদের মতো মানুষরা দূর দূরান্ত থেকে, শুধু কলকাতা নয়, বাংলা নয়, হুম। ভারত নয়, সারা পৃথিবী থেকে এসে দেবালয়ে থাকতে চান, সারাদিনের যে ধর্মীয় প্রক্রিয়াকরণ চলে সেগুলো প্রত্যক্ষ করতে পারেন। তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। খুব তাড়াতাড়ি আমরা এটাকে ভক্ত সাধনের উদ্দেশ্যে খুলে দেব। আচ্ছা, কথা কুশলবাবু, আপনি শুধু মন্দির পরিচালনার সর্বেসর্বা নন, এগুলো তো নিখুঁতভাবে করছেনই, তার সঙ্গে দুটো পত্রিকা সম্পাদনা করছেন। কিন্তু আবার আমি শুনেছি আপনি দুটো স্বেচ্ছাসেবী সংস্থা, যেটা আপনার তৈরি করা, আপনি চালিকা শক্তি, সেই দুটো পিপলস ফোরাম ফর স্বামী বিবেকানন্দ আর লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন, দুটো দরিদ্র মানুষের জন্য, দুঃস্থদের জন্য নানা সেবামূলক আপনি কর্মসূচি গ্রহণ করছেন। তো এর অর্থ কোত্থেকে পাচ্ছেন? দেখুন, আপনাকে তাপসবাবু একটা কথা বলি। মানুষ ভাবে আমরা করছি, কার্যত আমরা নিজেরা কিছুই করছি না। আমাদের নিজেদের সামান্য একটু হাত কেটে গেলে রক্ত থামাবার ক্ষমতাও আমাদের নিজেদের নেই। আমাদেরকে কোনো একটা মহাশক্তি পরিচালিত করে, আমরা শুধু করে যাই মাত্র। মানুষ ভাবে আমি করছি। এই যে আমিত্ব, আমি করছি, আমার জিনিস, আমরা করছি, এর থেকে উত্তীর্ণ হতে পারলে আমাদের সামনে একটা অজানা পৃথিবী খুলে যায়। যেখানে আমরা দায়বদ্ধ যে আমাদের কর্মজীবনের বাইরেও আমাদের নৈতিক দায়িত্ববোধের দিক থেকে কিছু কাজ। একটা মানুষের জীবন তো খুব স্বল্প। এই অন্তর্দেশীয় মহাকাশে একটা রকেট পাঠালে হাজার, হাজার মাইল আলোকবর্ষ দূরে পৌঁছতে লেগে যায়। তো সেখানে ৭০-৮০ টা বছরের জীবন তো একটা পুকুরের মধ্যে ঢিল ফেললে একটা তরঙ্গ মাত্র। তো দেহ ধরে মনুষ্য দেহ ধারণ করার সৌভাগ্য হয়েছে। সেখানে দাঁড়িয়ে সংসার যাত্রার দায়িত্ব পালন করা, সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব পালন করার সঙ্গে, সঙ্গে আরও কিছু দায়িত্ব পালন করা, এটা কেউ কারোর মধ্যে গ্রথিত করে দেয়। লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন এবং জাগ্রত বিবেক, এই দুটো করার পেছনে অন্যতম কারণ হচ্ছে, দক্ষিণেশ্বর মন্দিরের দায়িত্ব যখন আমি নিই, তখন আমি দেখি যে দক্ষিণেশ্বর মন্দিরে যে কনস্টিটিউশনস আছে, রানী রাসমণির যে অর্পণনামা আছে, সেখানে দেবালয়ের পুজো এবং শাস্ত্রীয় ক্রিয়াকর্ম এইগুলোর কথা লিখিত আছে। কিন্তু এর বাইরে যুগ বদলেছে, সময় বদলেছে, মানুষের নিডস বদলেছে, এবং আমরা দেখেছি যে ভারতবর্ষ তথা বাংলাদেশের হাজার, হাজার গ্রামে মানুষ দারিদ্র্যসীমার নিচে বাধ্য হয় বাস করতে। সেইটা আমাকে পীড়িত করেছে যে মন্দিরে পুজো এক, তার সঙ্গে, সঙ্গে চলো মানুষের পাশে গিয়ে দাঁড়াও। যে রানী টাইটেল কনফার্ড হয়েছিলেন not by the British ruler, but by the peoples of the then Bengal. অর্থাৎ রানীর উপাধিটা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি দেয়নি। লক্ষ লক্ষ সাধারণ মানুষ রাসমণিকে রানীমা বলে ডাকতেন। তার চিন্তাধারা, তার ত্যাগ এবং তিতিক্ষা আমাকে উদ্বুদ্ধ করেছিল এই দুটো সোশিও ইনফ্রাস্ট্রাকচারের প্রতিষ্ঠানের, যার মাধ্যমে আমি সাধারণ মানুষের পাশে আমার সীমিত ক্ষমতা নিয়ে কাজ করতে পারি। কিন্তু এতগুলো কাজ, এতগুলো দায়িত্ব, একদিক মন্দির পরিচালনা, অন্যদিকে দুটো পত্রিকা, মাসিক পত্রিকা সম্পাদনা, দুটো স্বেচ্ছাসেবী সংস্থা, সেবামূলক সংস্থাকে পরিচালনা করা, প্রচুর অর্থের ব্যাপার, সময়ের ব্যাপার। করছেন কি করে? যার কর্ম সেই করে মা, লোকে ভাবে করি আমি। যার ইচ্ছা, যার কর্ম
তিনি করিয়ে নেন। আমরা তো উপলক্ষ মাত্র। আর প্রশ্ন আসছে অর্থের। এই যে দুটো পত্রিকা আমি করি, আপনি লক্ষ্য করে দেখবেন এই দুটো পত্রিকার আমি কোনো বিজ্ঞাপন দিই না। না, বিজ্ঞাপন নেই। কিন্তু এই পত্রিকার যে নীরব গ্রাহক আছেন এবং যে শুভনোদ্ধয়ী বিজ্ঞাপনদাতারা আছেন, তারা যেই পত্রিকায় বিজ্ঞাপন দেন, পত্রিকা ছাপানোর পরে সেই প্রাসঙ্গিক ব্যয়ভারের বাইরে যে উদ্বৃত্ত অর্থটা থাকে, সেই উদ্বৃত্ত অর্থ দিয়ে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মে নিয়োজিত করি। অর্থাৎ যে বিজ্ঞাপনদাতাদের অর্থই বলুন, কিছু শুভনোদ্যয়ী মানুষদের প্রদেয় করা ডোনেশনস বলুন, সেটা যখন আসে, সেই দিয়ে আমরা ছোট্ট, ছোট্ট পায়ে চেষ্টা করি মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর, চেষ্টা করি তাদের যে অব্যক্ত না বলতে পারার যন্ত্রণাকে শেয়ার সেই উদ্দেশ্য নিয়েই মাতৃশক্তি এবং জাগ্রত বিবেক, পিপলস ফোরাম ফর স্বামী বিবেকানন্দ এবং লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন আজ পায়ে পায়ে ২৫ বছর ধরে কাজ করছে। একদিকে দেবালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করা, হ্যাঁ। লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া, দেবালয়েরকে সেইভাবে রক্ষণাবেক্ষণ করা, যা মানুষ প্রত্যাশা করেন। কথামৃতে একরকম দেবালয়কে পড়েছেন, শুনেছেন বিপ্লবীরা আসতেন, শুনেছেন নেতাজি আসতেন, শুনেছেন এখানে মা জীবন্ত, শুনেছেন এখানে মায়ের কাছে চাইলে পাওয়া যায়। এই সামনেই কল্পতরু আসছে। ঠাকুর কল্পতরু হয়েছিলেন ১লা জানুয়ারির হুম। দিন। আর আশীর্বাদ করে বলেছিলেন, "ওই দিন মায়ের কাছে তোমরা যা চাইবে তা পাবে। আর তোমাদের চৈতন্য হোক।" অর্থাৎ তোমাদের কনসিয়াসনেস ডেভেলপ করুক। ঠিক। এই কনসিয়াসনেস শুধু তোমার নিজের জন্য নয়, তোমার নিজের স্যাটিসফ্যাকশনস আর তার বাইরে তোমারও দেশকে কিছু দেওয়ার জন্য তোমার কনসিয়াসনেস হোক, তোমাদের চৈতন্য হোক। ওই দিন আ কত মানুষ আসবে? লক্ষ, লক্ষ মানুষ আসবেন। সেদিকটা দেখতে হয়। আর আপনি প্রসঙ্গত জিজ্ঞেস করছিলেন কিছুক্ষণ আগে যে, আপনি অলৌকিক কিছু দেখেছেন কিনা? হুম। দেখুন, সূর্যের দিকে তাকানোর আগে নিজেকে প্রস্তুত করতে হয়। আমি যদি আচমকা সূর্যের দিকে তাকাতে যাই, আমি সঙ্গে, সঙ্গে অন্ধ হয়ে যাব। ওই অত্যুজ্জ্বল কিরণ আমার রেটিনা নিতে পারবে না। ঠিক সেমনি আপনি ঈশ্বরীয় শক্তিকে প্রত্যক্ষ করার জন্য একটা দীর্ঘ পর্যায়ের মধ্যে দিয়ে নিজের বর্তমানের যে আধার দেহ তাকে প্রস্তুত করতে হয়। পঞ্চ ইন্দ্রিয়কে প্রস্তুত করতে হয়। তবেই না আপনি সেই ভাইবসটা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে, আপনি কি তাহলে কিছুই বুঝতে পারেননি? আমি একথা বলতে পারি আপনাকে যে, মায়ের কাছে চাইনি আর মা দেননি। শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করেছি আর উনি পূরণ করেননি। জননী সারদার কাছে আকুল আবেদন করেছি আর মা সাড়া দেননি, এরম হয়নি। হ্যাঁ, এটা তো ঠিকই। মেটেরিয়াল পৃথিবীতে এমন কিছু নেই যা মা দেননি। হয়তো একটু আগে, একটু পরে। কিন্তু আমার প্রশ্ন আরেকটা জায়গায়। সেটা হচ্ছে যে আপনি কোনো দৈব শক্তি অনুভব করেছেন কিনা? যে একটা ওখানে ঘটনার কথা আপনাকে বলি। ইট পাথরে আপনার পুরো মন্দির প্রাঙ্গণের যত ইট পাথর এগুলো সাক্ষী রয়েছে। অনেক অলৌকিক, অনেক অবিশ্বাস্য, অনেক আশ্চর্য ঘটনা। আপনি কি সেটা অনুভব করেছেন? মানে আমি একটা আপনাকে সাম্প্রতিক ঘটনার কথা বলি। হুম, শুনে আপনারা সবাই আনন্দিত হবেন এবং আমার মাননীয় দর্শক যারা দেখছেন তারাও এই সংবাদটা পেয়ে তারাও নিশ্চয়ই আনন্দিত হবেন। কিছুদিন আগে ভারতবর্ষের মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আকস্মিকভাবে রাষ্ট্রপতি ভবন থেকে খবর আসে যে উনি আসছেন দেবালয়ে মাতৃদর্শনের জন্য। তো আমরা প্রস্তুত ছিলাম। তখন কলকাতায় প্রচণ্ড বর্ষণ হচ্ছে। বৃষ্টি হচ্ছিল, অসম্ভব বৃষ্টি হচ্ছিল। যাই হোক সেই বৃষ্টির মধ্যেও উনি এসছেন। এত বৃষ্টি হচ্ছে কলকাতা প্রায় জলমগ্ন অবস্থায় কিছুদিন আগে। হুম, এই পুজোর আগেই। হুম, তো আমরা উনাকে অভ্যর্থনা করলাম। কথা বলতে, বলতে উনি উম অ সেফ রুমে গিয়ে বসলেন। আর সেখান থেকে মাতৃগর্ভ মন্দিরে উনাকে আমরা নিয়ে গেলাম।
যখন মাতৃমন্দিরে ওনাকে আমরা অনুরোধ করলাম যে আপনার যদি কিছু প্রার্থিত আ মায়ের কাছে প্রদেয় থাকে তো আপনি করতে পারেন। তো উনি মাকে ধূপ আরতি করলেন ১ম এ। তারপরে মাকে পুষ্প দিয়ে চয়ন করলেন। পুষ্প দিয়ে চয়ন করার পর ওনাকে প্রদীপ দিয়ে মাকে উনি আরতি করলেন। ঠিক সেই সময় মায়ের বরাভয় থেকে একটি পদ্ম আস্তে, আস্তে ভাসতে, 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 ভাসতে মায়ের চরণের কাছে এসে দাঁড়িয়ে গেল। হুম। আমি খুব কাছে ছিলাম, আমি লক্ষ্য করেছি এবং শুনলে আপনারা বিস্মিত হবেন, উনিও কিন্তু এটা লক্ষ্য করেছেন। সব যখন পরিসমাপ্ত হয়েছে আমাকে উনি প্রণাম করলেন, সাষ্টাঙ্গে মাকে প্রণাম করলেন। করে উঠে আমাকে বললেন যে, "কুশলবাবু, আমার একটা নিবেদন আছে।" আমি বলছি, "হ্যাঁ, বলুন।" বলছেন, "আমাকে মায়ের ওই পুষ্পটা দেবেন?" আমি বললাম, "নিশ্চয়ই।" আমি বিস্মিত হলাম যে ওইটা পড়াটা উনি লক্ষ্য করেছেন। আমি পুষ্পটা দেবার পরে আপনাদের বলি, এটা খুব ব্যতিক্রম থেকে ব্যতিক্রমী ঘটনা। রেয়ার টু রেয়ারেস্ট ইনসিডেন্ট যে আপনি দাঁড়িয়ে যখন পূজাদি করছেন, মায়ের বরাভয় থেকে কোনো পুষ্প পড়া মানে আপনার প্রেয়ার অ্যাকসেপ্টেন্স হচ্ছে। ডিটিস তো ল্যাঙ্গুয়েজে আপনার কাছে পৌঁছাবেন না, বাই ইথার আপনার কাছে পৌঁছাবেন। তরঙ্গের মাধ্যমে আপনার কাছে বার্তা পাঠাবেন। আমরা টেলিভিশন বা রেডিও খুলি, ওখানে একটা সার্কিট আছে, এখানে একটা সার্কিট আছে। এখন আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু যেই রেডিওটা অন করব, ওই সার্কিটের মাধ্যমে আপনি শুনতে পাবেন। ভারতীয় আধ্যাত্মিকতা সেই মার্গ শেখায় যে যোগী মহাপুরুষরা, ঠাকুর বলতেন মায়ের সঙ্গে কথা বলতেন। মা নিঃশ্বাস নিচ্ছে বুঝতে পারতেন। অর্থাৎ এই নীরব আলাপচারিতা, কথোপকথন, ভাবের আদান-প্রদান সেই স্তরে উন্নীত হতে পারলে এই সংকেতকে বোঝা যায় বা ধরা যায়। আমাদের শাস্ত্রে বলে পূজা করার সময় যদি কোনো পুষ্পের এরকমভাবে পড়ে যায়। আস্তে, 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 আস্তে ফ্লো ডাউন হয়, যিনি পুজো করছেন, মা তার পুজোকে খুব স্বচ্ছন্দভাবে গ্রহণ করছেন, এই বার্তা পাঠাচ্ছেন। ওই ফুলটা আমি মাননীয় রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছিলাম। দ্য রেয়ারেস্ট টু রেয়ারেস্ট এটা ঘটনা। সত্যিই এটা বিস্ময়কর ঘটনা। এটা মাননীয় দর্শক যারা দেখছেন, আপনারা বিশ্বাস করবেন না, আমাদের মাননীয় রাষ্ট্রপতি ওইটা নিয়ে পুরো ষষ্ঠাঙ্গে মায়ের কাছে শুয়ে আকুল হয়ে শুধু প্রার্থনা করেছেন। তো উঠতে বললাম, দেশের যাতে ভালো হয়, দেশের যাতে মঙ্গল হয়, মায়ের কাছে সেই প্রার্থনা করে গেলাম। আমরা টিভিতে দেখেছি, আপনাকে দেখেছি অনেকবার, যখন শুধু আমাদের দেশের রাষ্ট্রপতি নয়, বিভিন্ন দেশের, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, ইভেন সেলিব্রিটি, বিভিন্ন ক্ষেত্রে যারা খুবই নামকরা মানুষ, তারা বিশিষ্ট ব্যক্তি, যারা আপনাদের দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে এসছেন, আপনি সঙ্গে সঙ্গে থেকেছেন। জেড প্লাস সিকিউরিটির মধ্য দিয়ে কেবল আপনি যাচ্ছেন, অনেক ঘটনা ঘটেছে। এটা কোনো অন্যরকম ঘটনা, এটা তো দৈব ঘটনা আপনি বললেন, এটাও আশ্চর্য, বিস্ময়কর। এর বাইরে মানে সিকিউরিটি নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ঘটনা, কেন আপনার তো প্রচুর মানুষের সান্নিধ্যে আপনি এসছেন এই ধরনের, তো অন্যরকম ঘটনা কিছু ঘটেছে কিনা? দেখুন, আমি সবিনয় জানাতে চাই, মায়ের কাছে যারাই আসুন না কেন, তিনি যেই হন না কেন, রাষ্ট্রপ্রধান হন বা বিশেষ ব্যক্তিত্ব হন, আমাদের কাছে তিনি একজন ভক্ত, ডিভোটিস। সাধারণ মানুষ যেরকম মায়ের কাছে ডিভোটিস, মায়ের কাছে সবাই ডিভোটিস, প্রত্যেকেই ভক্ত। মায়ের কাছে বিশেষ ভক্ত বা সেলিব্রিটি ভক্ত বলে কিছু নেই। তা সত্ত্বেও নিরাপত্তাজনিত কারণে অবশ্যই জেড প্লাস ক্যাটেগরিতে থাকে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার দেবালয়ে এসছেন। যখন উনি এসছেন বা প্রধানমন্ত্রীও এসছেন, যখনই এসছেন জেড ক্যাটেগরিতে, যখন ওনাদের কাছে আমরা বলেছি, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। বলছেন, দেখো কোনো মানুষের যাতে অসুবিধা না হয়, আমরা সাধারণ মানুষের মতোই যাব। যখন মায়ের কাছে তারা যান, সাধারণ মানুষের মায়ের কাছে যাচ্ছেন আশীর্বাদ প্রার্থনা করতে, তখন কে রাজা
আর কে প্রধানমন্ত্রী, আর কে মুখ্যমন্ত্রী, কে রাষ্ট্রপতি? মায়ের কাছে তো সবাই সন্তান। আর আপনার আমার মতন হাজার, হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন মাকে পুজো দেবার জন্য। একদম তাই। সেখানে বিশেষভাবে বিশেষ কিছু আমরা করি না। আমরা শুধু যেইটুকুনি নিরাপত্তার প্রশ্ন থাকে সেইটুকুনি দেখি। তাছাড়া খুব সতর্কভাবে লক্ষ্য রাখি, এরম ধরনের কোনো ব্যক্তিত্ব যখন দেবালয়ে আসেন, তাদের মাতৃদর্শন তো করাবো, কিন্তু তাদের মাতৃদর্শন করাতে গিয়ে অপেক্ষারত হাজার, হাজার ভক্ত যারা আছেন, তাদের যেন পুজোর কোনো অসুবিধা বা ব্যাঘাত না হয়। সেদিকে আমরা সদা সতর্ক থাকি। হ্যাঁ, আর একটা কথা আপনি বলছিলেন আগে, ওই আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে, যে আপনাদের নিরাপত্তার ক্ষেত্রে যে নানা রকম জঙ্গিমূলক, নাশকতামূলক নানা কাজের ক্ষেত্রে সরকার, আপনারা খুবই সচেতন। অনেক ৪২ খানা সিসিটিভি করেছেন, অনেক সিকিউরিটির ব্যবস্থা করেছেন, এবং সেটা আপনারা কিভাবে যদি কোনো ঘটনা ঘটে তার জন্যে তখন কী, কী প্রস্তুতি নেবেন, এই নিয়েও নাকি ব্যবস্থা করা আছে, তাই? দেখুন, দক্ষিণেশ্বর মন্দির রানী রাসমণির প্রতিষ্ঠিত একটি প্রাইভেট ট্রাস্ট। এটা তার ব্যক্তিগত দেবালয়। হুম, আপনার যেরকম বাড়িতে যদি কোনো পুজোর স্থানে একটি মূর্তি বসান, সেটা আপনার ব্যক্তিগত একটি উদ্যোগ। হুম, সেই স্থানটা যদি কোনো কারণে খুব জনপ্রিয় হয়ে ওঠে, অনেক মানুষের আগমন ঘটে, সেটা আস্তে, আস্তে মানুষের আকর্ষণের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কিন্তু তার ব্যক্তিগত চরিত্রটার কোনো হেরফের হয় না। না, জমির যেমনি ROR কোনোদিন চেঞ্জ হয় না। জমির মালিকানা কোনোদিন চেঞ্জ হয় না। ঠিক সেমনি দক্ষিণেশ্বর মন্দির লোকমাতা রানী রাসমণির ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত একটি মন্দির, একটি প্রাইভেট ট্রাস্ট। আজ যে কোনো কারণেই হোক, এই মন্দির আন্তর্জাতিকতায় ব্যাপ্ত হয়েছে। প্রচুর মানুষ সারা পৃথিবী থেকে আসেন। ফলত এত মানুষ আসেন যে আজকে যে বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজকর্ম আমরা সারা ভারতবর্ষ জুড়ে দেখছি, সারা ভারতবর্ষের মানুষ ফেস করছে, তার বাইরে আমরা নই। আর এই সমস্ত অ্যান্টি ন্যাশনাল ফোর্স, আমি এদেরকে অভিহিত করি দেশবিরোধী শক্তি হিসেবে। এই অ্যান্টি ন্যাশনাল ফোর্সগুলোর উদ্দেশ্যই হচ্ছে ভারতবর্ষের সংগঠিত পরিবেশকে বিঘ্নিত করা, ভারতবর্ষকে দুর্বল করার হুম, উদ্দেশ্যেই এরা এই নাশকতামূলক কাজকর্মগুলো করে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে দক্ষিণেশ্বর মন্দির বলুন বা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বলুন, কলকাতার জাদুঘর বলুন, এগুলো তাদের একটি লোভনীয় টার্গেট। কারণ এই সমস্ত জায়গায় যদি কোনো নাশকতামূলক কিছু ঘটানো যায়, সেটা সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে একটি আন্তর্জাতিক সংবাদে পরিণত হবে। তো এটা আমাদের কাছে একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। কিন্তু একজন প্রশাসনিক হিসেবে আমাকে ভাবতে হয়েছে যে দক্ষিণেশ্বর মন্দিরে যদি কোনো এরকম নাশকতামূলক কাজ কখনো সংগঠিত হয়, তখন আমার ভূমিকা কি হওয়া উচিত? হুম, আর এটা আমি প্রত্যক্ষ করেছিলাম যখন অক্ষয়ধাম মন্দিরে অক্ষয়ধাম, একটি হুম, আক্রমণ হয়েছিল। এই নাশকতামূলক ঘটনা হয়েছিল। ঘটেছিল। একটা বর্ষণসিক্ত সন্ধ্যা, আমি আমার কার্যালয়ে বসে আছি। আমি টিভিতে দেখছি এরকম অক্ষয়ধাম মন্দিরের এক ভয়াবহ বিস্ফোরণে বেশ কিছু নিহত এবং আহত হয়েছেন। আমি যতবার সংবাদটা দেখছি আর ভাবছি যে আমাদের এই দেবালয়ে তো সবসময় বেশ কিছু মানুষের আনাগোনা হয়। হুম, এখানে যদি এরকম কিছু হয় তাহলে আমি কি করব? আমার কি করা উচিত? একজন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আমাকে ভাবতে বাধ্য হতে হয়েছে যে আমাকে এমন কিছু আত্মরক্ষামূলক প্রিভেন্টিভ কিছু মেজার্স নিতে হবে, যাতে আমি এটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে পারি। তো আমি তখন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করি। আচ্ছা, জীবন বীমা যারা হুম, বিভিন্ন সংবাদপত্রে দেয় বা হুম, অ্যাডভার্টাইজ করে,
যে তোমরা এই ঘটনা প্রবাহকে একটা রক্ষা কবচ দেওয়ার জন্য কি করতে পারো? ওটা তো ঘটনা ঘটে যাওয়ার পর আপনার তার আগেই আমি ভাবছি। তখন আমরা একটা পরিকল্পনায় আবদ্ধ হয়ে একটি অর্গানাইজেশনের সঙ্গে সন্ত্রাসবাদী প্রতিরোধী চুক্তি। অর্থাৎ যদি সন্ত্রাসবাদী কোনো ঘটনা ঘটে, তার পরে কি হবে? একদিকে আমাকে রেস্টোরেশন ওয়ার্ক করতে হবে। কিছু মন্দিরের অংশ ভেঙে গেছে, পুনর্গঠন করতে হবে। অন্যদিকে যারা আহত হবেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো আমার কাছে ফান্ড কোথায়? এটা তো একটা এনজিও, এটা তো কোনো সরকারি সংস্থা নয়। আর দক্ষিণেশ্বর মন্দির কোনো রকম কোনো সরকারি অনুদান নেয় না। হুম, তো কাজে আপনার ব্যক্তিগত উদ্যোগে আপনাকে এই লড়াই লড়তে হবে। তখন আমরা একটি সংস্থার সঙ্গে নিউ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বলে একটি বীমা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সমস্ত মন্দিরটা আমরা এই রক্ষা কবচের আওতায় নিয়ে আসি। এরকম কোনো ঘটনা ঘটলে যাতে আমরা রেস্টোরেশন এবং মেডিকেলি লড়াই করতে কিন্তু পারি। প্রিমিয়াম তো অনেক হাই। সে তো একটু তাহলে এই বটেই। অর্থগুলো আপনাদের তো কোনো সরকারি সাহায্য নেন না। আমাদের পরি পরি খুব পরিমিত অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে একদিকে যেমনি দেবালয়ের দৈনন্দিন সেবা পুজোকে পরিচালনা করতে হয়। বাকি বেশ কিছু আ ডেভেলপমেন্ট কাজ করতে হয়। তার সঙ্গে যেইটুকুনি টাকা-পয়সা আমরা উদ্ধৃত জমা করতে পারি, সেই দিয়ে আমরা প্রিমিয়াম দিই। হ্যাঁ, কিন্তু আসছে অর্থাৎ কোত্থেকে? দিন আসতে দিন যায়। আমাদের আসছে মায়ের কিছু ফান্ডস আছে, সেই ফান্ড থেকে কিছু আমাদের রোটেট করে। তাহলে মায়ের ফান্ড থেকেই মোটামুটি খরচ মেটানো হয়। চেষ্টা করি। তারপর আপনার মতো শুভনোদ্দুই আছেন, কখনো যদি মায়ের কাছে যান, হুম। যদি মনে করেন মাকে আপনি কিছু আ ডোনেশন করবেন, করতেই পারেন। হ্যাঁ, সেটা কিন্তু ভক্তদের আমি দেবালয়ের প্রশাসনিক কর্তা হিসেবে আপনার কাছে চাইব না। আচ্ছা, আচ্ছা। শুনুন, এর একটা কনসেপ্ট আছে। মা কখনো তার সন্তানদের কাছে কিছু চাইবে না। ইটস আ ডিউটি অফ দ্য সন্স অ্যান্ড ডটার টু সি দেয়ার প্যারেন্টস। রাইট? ঠিক, ঠিক। মায়ের যদি কোনো কষ্ট হয়, মায়ের যদি ঔষধের দরকার হয়, মায়ের যদি কোনো আ কিছুর প্রয়োজন হয়, এটা দেখার দায়িত্ব কার? তার সন্তানদের। হুম। কেউ যদি এসে দেন। না হলে যদি কেউ ডাক শুনে না আসে, তো একলা চলো। আমরা অভ্যস্ত একলা চলতে। না, তবে আপনারা ইয়ে করতে পারেন তো। যেমন ধরুন কোনো স্পেশাল পুজোর জন্য আরকি ৳১,০০০ দিয়ে আলাদা করে ইয়ে করা। এখানেই তো বিরোধ। দক্ষিণেশ্বর মন্দির এমন একটা মন্দির, হুম, এখানে কোনো ধর্মীয় বেড়াজাল নেই। এখানে কোনো ধনী দরিদ্রের বিভেদীকরণ নেই। এখানে আপনি শিক্ষিত না অশিক্ষিত আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। এখানে আপনি কোনো আ কিছু ডোনেশন বা প্রদান করতে পারলেন কি পারলেন না আমাদের ক্রাইটেরিয়া নেই। আমরা আছি আপনাকে পরিষেবা দেবার জন্য। আপনি যদি দক্ষিণা দিতে পারেন ভালো, না দিতে পারেনও আপনাকে পরিষেবা। কিন্তু এখানে কোনো ভক্তকে কোনোভাবে আমরা কোনো লেভি ইম্পোজ করতে করবেন না। দিই না। এটাই দক্ষিণেশ্বর মন্দিরের স্যালিয়েন্ট ফিচার্স। অন্যান্য দেবালয়ে দেখবেন যে এত টাকা, অত হ্যাঁ, টাকা, ৳৫,০০০, ৳৩,০০০, ৳১০০, ৳৫০০ লাইন। দক্ষিণেশ্বর মন্দিরে এসব কিচ্ছু নেই। কিছু নেই। এখানে আপনাকে কেউ স্পর্শ করবে না। কেউ বিরক্ত করবে না। কারণ রানীর সুস্পষ্ট নির্দেশ আছে, আমি সেই দেবালয়ে করছি যেখানে এসে মানুষ তার আধ্যাত্মিক শান্তি নিয়ে ফিরতে পারে। আমরা সেই পরিবেশ, সেই আধ্যাত্মিক পরিমণ্ডল, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের চিন্তাধারাকে সামনে রেখে চেষ্টা করছি এই দেবালয়কে আচ্ছা, পরিচালিত আপনারা করার। অনেক রকম আপনার উদ্যোগেই অনেক রকম আপনার ইয়ে করেছেন, মানে কাজকর্ম করেছেন, সংস্কারের কাজ করেছেন, পরিচ্ছন্নতার কাজ করেছেন। এখন আমি মন্দিরের প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় অনেক সুন্দর হয়েছে এবং আপনার স্কাই ওয়াক এটার আপনার একটা ভূমিকা ছিল। এসব করা হয়েছে এবং আগামী দিনে আপনি আর কি ভাবনা চিন্তা আপনার আছে? ভবিষ্যৎ ভাবতে পরিকল্পনা তো কি আছে? মানুষের কিছু ক্ষতি নেই। ভাবনার জগৎ ধরে তো আমি অনেক না, জায়গায় কিন্তু কিছু পৌঁছতে পরিকল্পনা পারি। আমার নির্দিষ্ট তো একটা ভাবনা আছে যে হ্যাঁ, আমরা কিছু রেস্টোরেশন উন্নয়নমূলক কাজ করেছি যুগের প্রয়োজনে, মানুষের সুবিধার্থে, ভক্তদের আরো বেশি পরিষেবা দেওয়ার জন্য কিছু করেছি। কিন্তু আমার কাছে সেই কাজের হয়তো আমি
30%ও রিচ করতে পারেনি। আরও কত কি করার বাকি। ধরুন না, ভাবতে তো কোনো ক্ষতি নেই। মানুষকে কল্পনা করতে তো কারোর কোনো আ কেউ তো বাধা দিতে পারে না। আমার কল্পনা শক্তি থেকে কেউ আটকে রাখতে পারে না বেয়োনেট দিয়ে। আমার কলম থেকে লেখনী কিন্তু কেউ ছিনিয়ে নিতে পারে না। হুম, তো আমার ভাবতে অসুবিধা কোথাও, আমি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে একটা রোপওয়ে তৈরি করব। এটা একটা ইকো ট্যুরিজম তৈরি হবে। বাহ! যে দক্ষিণেশ্বর মন্দির থেকে সুভাষবাবুরা নৌকোপথে বেলুড় মঠে যেতেন, মঠের দর্শন করে আবার নৌকায় ফিরে আসতেন, মায়ের সন্ধ্যা আরতি দেখতেন, এলগিন রোডে ফিরে যেতেন। তো আজ বিজ্ঞান এগিয়ে গেছে, প্রযুক্তি এগিয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি কিলোমিটারের পর কিলোমিটার রোপওয়ে দিয়ে যাতায়াত করার সেই বৈজ্ঞানিক টেকনোলজি এসে গেছে। হুম, তো কেন নয়, দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠে যদি একটা রোপওয়ে করা যায়, একদিকে একটি তপভূমি থেকে স্বামীজির কর্মভূমিতে পৌঁছানো যাবে। এটা কি শুধু ভাবনায় আছে না প্রস্তাব দিয়েছেন? দেখুন, ভাবতে আমার অসুবিধা না, নেই। ভালো সেরকম ভাবনা। সুযোগ সুবিধা কতদূর আসলে এগিয়েছে আরকি। চেষ্টা করব সংশ্লিষ্ট, এটা তো আমার কাজ, আপনার কাজ নয়। না, চেষ্টা করব সংশ্লিষ্ট দপ্তরে না, না, খুব বা ভালো সে তো মন্ত্রীকে প্রস্তাবটা। করার। হ্যাঁ, খুবই ভালো তাতে কি প্রস্তাব। হবে, শুধু আপনার দুটো দেবালয়ের সংযুক্তিকরণই হবে না, আধ্যাত্মিকতার মার্গে একটা ইকো ট্যুরিজম ডেভেলপ করবে। হ্যাঁ, নদীর ওপর দিয়ে আপনি ধীরে, 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 ধীরে আরেকটা জায়গায় যাচ্ছেন। নিশ্চয়ই অনেক সারা বিশ্বের যে মানুষ আসে পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম আছে। তারা এখন করে কি বেলুড় মঠও যায়, এখানে যায় অন রোড। তার ফলে কি অনেক জ্যাম-ট্যাম মধ্যে দিয়ে কষ্ট করে যাতায়াত করে সারাটা না, দিন নষ্ট আমরা হয়। ফেরি সার্ভিস চালু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অনেক উদ্যোগ নিয়ে হুম, আমরা বলে ফেরি সার্ভিস চালু করেছি। কিন্তু এটা হলে একটা নতুন দিগন্ত নতুন খুলে দিগন্ত যাবে। হবে। এটা সন্দেহ নেই। অত্যন্ত আকর্ষণীয় হবে ইকো ট্যুরিজমের দৃষ্টিকোণ থেকে। এইভাবে চেষ্টা করব, মা যতদিন করাবেন। যে সমস্ত ইনোভেটিভ আইডিয়াস তার কাছ থেকেই আসে। আমরা তো উপলক্ষ হয়ে কাজ করি মাত্র। এছাড়া আমাদের কোনো ভূমিকা নেই। যতদিন তিনি এই ইনোভেটিভ আইডিয়াস গুলো এনে দেবেন, তার বাস্তবায়নের জন্য মার্গদর্শন করিয়ে দেবেন, আমরা পায়ে, পায়ে সেই পথে হাঁটব। এইটুকুনি বলতে পারি। বাহ! কুশলবাবু, আমাদের এতক্ষণের ধন্যবাদ। যে আলোচনা হচ্ছিল সেটা এখন শেষ করছি আমরা। আগামী পর্বে আবার একজন নতুন অতিথিকে নিয়ে আমরা আসবো। আমাদের এই পডকাস্টের নাম হচ্ছে সিলেবাসের বাইরে, এবং প্রতি সময় আমরা একেকজন নতুন করে সম্মানিত অতিথিকে নিয়ে এসে আমরা নতুন বিষয় জানতে পারবো। আজ যেমন কুশলবাবুর কাছে আমরা অসাধারণ নানা রকম ঘটনা আমরা শুনতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নমস্কার। নমস্কার।